আপা, আপনি খুবই পপুলার একজন ফেস। আসলে সবাই আপনাকে মানে বাংলাদেশের ফুটবল মানে বা নারী ফুটবল যেটাই বলা হোক না কেন, কিরণ আপার নাম সবসময় আসে। আমরা বিরতির আগে গল্প করছিলাম, একটা কথা দিয়ে আমরা শেষ করেছিলাম যে একটাই দেশ বাংলাদেশ। ইন জেনারেল আসলে বাংলাদেশকে আপনি মানে কিভাবে দেখেন? আমরা তো এবার দেখলাম কেপ ভার্দে, তারপরে কুরাসাও, এমন অনেক অনেক দেশ আছে যাদের নামই কেউ আসলে শোনেনি কখনো। সো বাংলাদেশ কি আসলে এক্সপেকটেশনটা রাখতে পারে না? কতটুকু দূর আসলে? ফুটবল এমন একটা গেম, এটা পৃথিবীর নাম্বার ওয়ান গেম এবং টু এক্সপেন্সিভ। ফুটবলে যদি আপনি ভালো কিছু করতে চান, আপনাকে ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট লাগবে এবং অনেক বেশি ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগবে, যেটা গভর্নমেন্টকে দিতে হবে। বাংলাদেশের ফুটবল চলে স্পন্সরের টাকায়, তো সেটা দিয়ে আপনি কত দূর যেতে পারবেন? আমরা আসলে মনের জোর, ফুটবলের প্রতি ভালোবাসার কারণেই আমরা এতটুকু এসেছি। সত্যিকার অর্থে আমি মেয়েদের নিয়ে কাজ করছি 2008 থেকে। আপনি জানেন আমাদের প্র্যাকটিস করার মতো মাঠ নেই। এমনও দিন গেছে আমরা প্র্যাকটিসও করতে পারিনি। মেয়েদেরকে যেভাবে রাখার কথা আমরা সেভাবে রাখতে পারি না, কারণ অ্যাকোমোডেশন ছোট, একটা রুমের ভিতরে ওরা 3জন 4জন থাকে। এইভাবে থাকলে তো হবে না। মেয়েদেরকে একটা ভালো পরিবেশে একটা এমন একটা কি বলবো, একাডেমি হওয়া উচিত, একটা সেন্টার হওয়া উচিত যেখানে মেয়েরা স্বাচ্ছন্দ্যে থাকবে, তাদের জন্য জিম থাকবে, মাঠ থাকবে, সুইমিং পুল থাকবে, দেন তারা একটা ভালো কিছু করতে পারবে। অবশ্যই আমি মেয়েদের ফুটবল নিয়ে অনেক স্বপ্ন দেখি। মেয়েদের ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলবে, প্রথমে এজ লেভেল, দেন সিনিয়র, এশিয়া কাপও খেলবে, কিন্তু এইসব লিমিটেশনসের কারণে আসলে স্বপ্ন ওখানেই থেকে যায়। এই প্রতিবন্ধকতার মাঝেও উইমেন্স ফুটবল বাংলাদেশকে এত কিছু দিয়েছে। কারণ আমরা দেখেছি যখন তারা প্রথমবার সাফ জিতেছে, মানে সেই যে মানে ছাদখোলা বাসের উদযাপন, তারা সেটা ডিজার্ভ করে এবং তারা সেটা ওন করে নিয়েছে। বাংলাদেশ, পুরো দেশ, সব দেশের মানুষ সবাই তাদেরকে আসলে ব্যাপারটা ওন করতে পেরেছে, এইটুকু জায়গায় আসতে পেরেছে। এবং এই যে মেয়েগুলো যারা আসলে প্রত্যন্ত অঞ্চল থেকে আসছে, আমি জানি আপনার এখানে অনেক বড় অবদান আছে তাদেরকে এক্স্যাক্টলি সেই কার্টেসিগুলো শেখানো, আধুনিক ফুটবলের টেকনিক শেখানো, তাদেরকে সেগুলোর সাথে পরিচয় করা, হাঁটা চলা বসা কথা বলা সব কিছুতেই মানে উইমেন্স ফুটবলের ওভারঅলে আপনার আসলে যেই জাদুর ছোঁয়াটা রয়েছে, মানে এই ব্যাপারটা, এই চ্যালেঞ্জগুলো আপনি আসলে কীভাবে নিয়েছেন এবং কীভাবে করেছেন? আমি তখন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার নাম ছিলেন, শুনেছেন। আমি ওটার নির্বাচিত জিএস ছিলাম, জেনারেল সেক্রেটারি প্রথমবারের মতো। তো একদিন সালাউদ্দিন ভাই আমার সাথে একটা মিটিং ডাকলেন, বললেন যে কিরণ আমার আপনার সাথে দরকার, আপনি একটু যদি কষ্ট করে বাপুতে আসেন। তা আমি গেলাম। তো বললো যে আমাদের ফিফা থেকে বাধ্যবাধকতা আছে, মেয়েদের ফুটবলটা ভালোভাবে করতে হবে। তো আমাদের দেশে তো মেয়েদের ফুটবল ওইভাবে নেই, তো আমরা একজন ভালো অর্গানাইজার খুঁজছি। আপনি যেহেতু মহিলা ক্রীড়া সংস্থার জিএস, তো আমরা মানে সে তার নিজের কথাই বলছে যে আমার বিশ্বাস যে এই দায়িত্বটা যদি আমরা আপনাকে দিই, আপনি ভালোভাবে করতে পারবেন। তারপরে 3 দিন 4 দিন 7 দিন চলে গেছে। তারপরে আবার একদিন সালদিন আমাকে ফোন করলেন, আপনি তো আপনার সিদ্ধান্ত জানালেন না। পরে আমি বলছি যে আচ্ছা, একজন সিনিয়র মানুষ, উনি এতই করে বলছেন। পরে আমি বললাম যে ঠিক আছে, আমি কাজ করব। তো ওখানে তখন আমি চেয়ারম্যান ছিলাম না, আমি ছিলাম ডেপুটি চেয়ারম্যান। চেয়ারম্যান ছিলেন বাচ্চু ভাই, উনি এসকো মেম্বার। তো বাচ্চু ভাইয়ের সাথে আমি কাজ করে যাচ্ছি। আমি 2008-এ জয়েন করেছি, তখন 2012-তে আমি দেখলাম যে ওনারা মহিলা ফুটবলটা যেভাবে করছে, কারণ বাচ্চু ভাই ছিলেন অনেক সিনিয়র এবং অনেক ভালো ছিলেন, অনেক মাইডিয়ার ছিলেন। তো আমি ওনার সাথে কোনো আর্গুমেন্টে যেতাম না, উনি যেভাবে করতেন আমি ওনাকে সাপোর্ট করে যেতাম। পরে একদিন আমার মনে হলো যে যেভাবে মহিলা ফুটবল যাচ্ছে, এখানে তো মহিলা ফুটবল কিচ্ছু করতে পারবে না এইভাবে যদি যায়। তো হয় এটাকে চেঞ্জ করব, আমি আমার মতো কিছু প্ল্যানিং করলাম, আর যদি এটা চেঞ্জ করতে না পারি তাহলে আমি এখান থেকে সরে যাব। তো আমি বাচ্চু ভাইকে গেলাম একদিন বিএফএফে গিয়ে বাচ্চু ভাইকে বললাম যে আপনার সাথে আমার কিছু কথা আছে। তো বললো যে হ্যাঁ কিরণ বলো। উনি অনেক আদর করতেন, উনি ভালো ছিলেন। তো আমি বললাম বাচ্চু ভাই, মহিলা ফুটবল যেভাবে যাচ্ছে, আমি অ্যাকচুয়ালি এইভাবে যদি মহিলা ফুটবল যায়, আমি মহিলা ফুটবলের এই ডেজিগনেশনটা ছেড়ে দিতে চাচ্ছি, এটা অন্য কাউকে দেন, আমার পক্ষে এটা নেওয়া সম্ভব না। তো বলছে কেন? আমি বললাম এইভাবে চললে তো মহিলা ফুটবল কিছু হবে না, কোথাও যাবেও না। তখন বললো যে তুমি কি করতে চাই? আমি বললাম যে আমি যা করতে চাই সেটার জন্য আমাকে কাজ করতে হবে। আমি ওনাকে আমার প্ল্যানিংগুলো বললাম, তখন বললো তো অনেক টাকা লাগবে। তো ঠিক আছে, তুমি যদি এটা করতে চাও তাহলে আজকে থেকে তুমি দায়িত্ব নাও, আমি তোমার পাশে থাকবো, তুমি দায়িত্ব নাও। তা বললাম যে আমার প্রেসিডেন্টের সাথেও কথা বলতে হবে। এখন
কিভাবে চলবে, টাকা আসবে কোথেকে, আমাদের 1 টাকাও নেই। তখন সালাউদ্দিন ভাই আমাকে একটা কথা বলছিল, কারণ আমাদের ইয়ার লং ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই, ইয়ার লং ট্রেনিং করতে হবে এবং আমাদের ভালো কোচিংয়ের স্টাফ ফরেন লোকাল মিলিয়ে থাকতে হবে। তখন সালাউদ্দিন ভাই বললো যে কিরণ তুমি শুরু করো, একটা কিছু হবে। শুরু করলাম, একটা কিছু তো আর হচ্ছে না, ঠিক আছে। তো এইভাবে 3 বছর 4 বছর চলে যাচ্ছে, কিচ্ছু হচ্ছে না। তখন আমি একদিন সালাউদ্দিন ভাইকে বললাম যে সালাউদ্দিন ভাই এইভাবে কিভাবে চলবে। আমি আর সালাউদ্দিন ভাই আমরা দুইজনে আমরা পার্সোনাল ফাইন্যান্সিং দিয়ে এটা কন্টিনিউ করলাম। আমরা এই স্যাক্রিফাইসটা করেছি, করে আজকে মেয়েদের এই অবস্থায় আসছে। আপনাদের মাধ্যমে আমি ঢাকা ব্যাংককে ধন্যবাদ দিব। 2018 সালে প্রথম ঢাকা ব্যাংক আমাদের সাথে অ্যাড হয়, দেন আমরা একটু স্বস্তি পাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.